পিএসজির খেলা দেখার সবচেয়ে বড় সুবিধার জিনিস যেটা সেটা হলো তাদের খেলা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি পিএসজিকে সাপোর্ট করেন বা না করেন বা আপনি যদি নিরপেক্ষ ফুটবল দর্শক হন, এই জিনিসটা নিশ্চিত আপনি পিএসজির কম্বিনেশন, তাদের খেলোয়াড়দের রসায়ন, তাদের আক্রমণ ভাগের ডেপথ সব কিছু দেখলে আপনাদের খুবই সুন্দর লাগবে। দ্য ওয়ে দে অ্যাট্যাক, দ্য ওয়ে দে মার্ক দি অপোনেন্টস, দ্য ওয়ে দে বিল্ড আপ দি অ্যাট্যাক, প্রত্যেকটা জিনিস দেখতে অনেক স্যাটিসফাইং লাগে। লুইস এনরিকে এবং পিএসজির ডিরেক্টর লুইস কাম্পোস দুজন মিলে পিএসজির এই দলটাকে এমন সুন্দরভাবে গুছিয়ে এনেছেন যে তাদের খেলার স্টাইল এবং তাদের দল গঠনের সমগ্র প্রক্রিয়াটা যদি আমরা ঠিকঠাক মতো দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে যে না, একজন আদর্শ ক্লাব এভাবেই আস্তে আস্তে বড় ক্লাবে পরিণত হয়, একটা সুপার টিমে এভাবেই পরিণত হয়। পিএসজির খেলার স্টাইল নিয়ে কথা বলছিলাম, মানে তারা ট্রানজিশনাল ফুটবলও যেরকম অসাধারণ খেলে, তারা পজেশনাল ফুটবলও সেরকম অসাধারণ খেলে এবং তাদের খেলা দেখতে একেবারেই বোরিং লাগে না। তাদের মিডফিল্ড থেকে শুরু করে তাদের ফরওয়ার্ড ডিফেন্স অসাধারণ। লাস্ট সিজনে তাদের খেলা দেখে অসাধারণ লাগলো। দ্য ওয়ে দে ওন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, নট অনলি চ্যাম্পিয়ন্স লিগ, তারা তো গত সিজনে সব কিছুই জিতেছিল, আপনারা সবাই জানেন। ইনিশিয়ালি দে স্টার্টেড স্লো, তারা চ্যাম্পিয়ন্স লিগে সেরকম ভালো করছিল না শুরুতে, বাট ইভেন্চুয়ালি দে পিকড আপ দ্য পেস। ফলে যে ব্যাপারটা হলো, দিন যত যেতে থাকলো, সিজন যত এগোতে থাকলো, তারা তত বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠলো। এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা ইউজুয়ালি স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে দেখে দেখে অভ্যস্ত, যে ইনিশিয়ালি তারা অত বেশি ভালো খেলে না, কিন্তু টুর্নামেন্ট যতই এগোতে থাকে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠতে থাকে, অসাধারণ হয়ে উঠতে থাকে। এই জিনিসটা গত 2 সিজন ধরে আমরা পিএসজির কাছ থেকে কিন্তু টুকটাক দেখছি, এবং এটার পিছনে একটা কারণও রয়েছে। এই সিজনের শুরুতে আমরা দেখেছিলাম যে গত সিজনে পিএসজির যে দলটা, তাদের একাদশের যে অংশগুলো তাদেরকে এই অসাধারণ সাফল্য অর্জন করতে সহযোগিতা করেছিল, তাদের অনেকেই এই সিজনের শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদের ইনজুরিতে ছিল। সো কোচ লুইস এনরিকে কিন্তু ওরকম পারফেক্ট টিম সবসময় পাননি, বাট ইভেনচুয়ালি পজিটিভ সাইন্স আর দেয়ার, বিকজ এখন তারা আবারও আস্তে ধীরে তাদের ওই স্টার্টিং একাদশের খেলোয়াড়দেরকে ফিরে পাচ্ছে। ইনজুরি থেকে সে সকল খেলোয়াড়রা চলে আসছেন, এবং চলে যেহেতু আসছেন, তারা আবারও পিএসজিকে ওই গত সিজনের অপ্রতিরোধ্য রূপে নিয়ে যাচ্ছেন। এবং সেই অপ্রতিরোধ্য রূপেরই একটা গ্লিম্পস আমরা দেখলাম এই চেলসির এগেনস্টে রাউন্ড অফ 16-এর দুটো ম্যাচে। 2 ম্যাচ মিলিয়ে তারা চেলসিকে 8-2 গোলে বিধ্বস্ত করেছে। কয়েক মাস আগেও হয়তো বা কেউ এরকম জোর গলায় বলতে পারতেন না যে এবার চ্যাম্পিয়ন্স লিগও পিএসজি জিতবে, কিন্তু চেলসির এগেন্স্টে তারা যেভাবে খেললো, যেভাবে জিতলো, যেভাবে উইনিং ইনস্টিংক্ট তারা দেখালো, তাতে নিঃসন্দেহে বলতেই হচ্ছে যে এবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পিএসজি অন্যতম প্রধান একটা দাবিদার। আমার কাছে চেলসির এগেন্স্টে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা লেগেছে, যে চেলসি ভার্সেস পিএসজিতে সবসময় চেলসি চেষ্টা করেছে ম্যান টু ম্যান প্রেস করার জন্য, কিন্তু ম্যান টু ম্যান প্রেসটাকে তারা যেভাবে পজিশনাল ফ্লুইডিটির মাধ্যমে ভেঙে দিল এবং 2 লেগ মিলিয়ে 8টা গোল করলো, সেটাই আমার কাছে অসাধারণ লেগেছে। দ্বিতীয় লেগে এই কিভাবে পজিশনাল ফ্লুইডিটিটা পিএসজি মেইনটেইন করছে, লেটস হ্যাভ আ লুক। চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগে পিএসজির ফরমেশনটা অনেকটা এরকম 4-3-3 ছিল, যেখানে ফরওয়ার্ডে একদম মেইন স্ট্রাইকারের জায়গা ছিলেন ওসমান দেমবেলে, দুপাশে ব্র্যাডলি বারকোলা আর খিজা কাভারস্খেইয়া ছিলেন। মিডফিল্ডে যথারীতি জন এভেস ছিলেন এবং ভিতিনিয়া ছিলেন, কিন্তু ইনজুরির কারণে যেহেতু এখনও ফাবিয়ান রুইজ সম্পূর্ণ ফিট নন, তাই তার জায়গায় ওয়ারেন জাইরে-এমেরি ছিলেন। এবং যে ডিফেন্স লাইনটা গত 1-1.5 বছরে পিএসজিকে সকল সাফল্য এনে দিয়েছে, সেই ডিফেন্স লাইনটাও আমরা এই ম্যাচে দেখতে পেয়েছি। আশরাফ হাকিমি, মার্কিনিওস, ভিলিয়ান পাচো এবং নুনো মেন্ডেস। দেখা যাচ্ছিল যে চেলসির প্রত্যেকটা প্লেয়ার পিএসজির প্রত্যেকটা প্লেয়ারকে একদম ম্যান টু ম্যান মার্কিং করছিলেন। সো এই ধরনের ম্যান টু ম্যান স্ট্রাকচার বা এই যে ম্যান টু ম্যান মার্কিংটা ভাঙার জন্য অসাধারণ লেভেলের ফ্লুইড ফুটবল খেলতে হয় এবং এক ধরনের রিলেশনাল ফুটবল খেলতে হয়, যে কোনো খেলোয়াড়েরই সঠিক পজিশন বা রিজিড পজিশন থাকলে কিন্তু ওই ম্যান টু ম্যান স্ট্রাকচারটা ভাঙা যায় না। যেই ট্যাকটিক্সটা সবচেয়ে বেশি ফুটিয়ে তুলেছেন সাম্প্রতিক ব্যালন দর জয়ী ফরওয়ার্ড উসমান দেমবেলে, বিকজ তাকে নাম্বার 9-এর ভূমিকা দেওয়া হলেও তিনি একদম ফলস 9-এ খেলছিলেন। এত বেশি পেছনে চলে আসছিলেন যে কখনো কখনো দেখা যাচ্ছিল যে দলের মেইন ডিফেন্সিভ মিডফিল্ডার ভিতিনিয়া সামনে চলে আসছেন, মানে তাকে ছেড়েও একটু সামনে চলে আসছেন। অনেকটা এই ধরনের জোনে আমরা ভিতিনিয়াকে দেখেছি এবং ডেম্বেলেকে দেখেছি তার থেকেও পেছনে। সো এই দুজনকে জায়গা করে দিতে ডান দিকে থাকা মিডফিল্ডার জাইরে-এমেরি যে কাজটা করছিলেন, তিনি এই যে পেছনের জায়গাগুলোকে কভার দেওয়ার জন্য একটু বাম দিকে চলে আসছিলেন এভাবে। সো ভিতিনিয়াকে একটু সামনে রেখে দেখা যাচ্ছে যে জাইরে-এমেরি এই ধরনের জায়গাগুলোটা অকুপাই করছিলেন এবং ব্র্যাডলি বারকোলাকে সামনে অ্যাটাকিং স্পেসে ঢুকে দেওয়ার সুযোগ করে দিয়ে ক্রমাগত ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিং করছিলেন এভাবে আশরাফ হাকিমি, যেটা কিনা তার এই ম্যাচেও অ্যাসিস্টের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে গোটা ম্যাচে এভাবে ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিং করে গিয়েছেন এই দুর্দান্ত রাইট ব্যাক। এখন হাকিমি যে উপরে চলে গিয়েছেন, সো এই জায়গাটাকে কভার দেওয়ার জন্য অসাধারণ চ্যানেল ডিফেন্ডিং করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস। মার্কিনিও ওয়াজ অসাম ইন দিজ
জোনস। উইলিয়ান পাচো যে জিনিসটা করছিলেন, উইলিয়ান পাচো একদম গোলকিপারের সামনে সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায়, মানে একক সেন্ট্রাল ডিফেন্ডারের মতো একদম এই সকল জায়গাগুলোতে খেলছিলেন এভাবে। সো ওয়ারেন জাইরে এমেরিকে এখানে এবং ভিতিনিয়াকে এখানে রাখার কারণে যে ব্যাপারটা হচ্ছিল যে জাও নেভেস নেমে আসছিলেন অনেকটা থার্ড সেন্টার ব্যাকের মতো, এই ধরনের জোনগুলোতে উনি নেমে আসছিলেন, যে কারণে আবার নুনো মেন্ডেজ একটু উপরে ওঠার লাইসেন্স পাচ্ছিলেন। জাও নেভেসের এই ধরনের হাইব্রিড ডিফেন্সিভ মিড এবং সেন্টার ব্যাকের এই যে হাইব্রিড রোল, এই রোলটার কারণে যে জিনিসটা হচ্ছিল যে পিএসজি মিডফিল্ডে ভিতিনিয়ার পাশাপাশি আরও অনেক বেশি কন্ট্রোল পাচ্ছিল, এবং নেভেস, ভিতিনিয়া এবং জায়রে এমেরির এই ধরনের যে পজিশনাল ফ্লুইডিটিটার দেখছেন আপনারা, এই ফ্লুইডিটির কারণে কিন্তু চেলসির মিডফিল্ডে থাকা অ্যান্দ্রে সান্তোস বলেন, এনজো ফার্নান্দেজ বলেন, মোজেস কাইসাদো বলেন, সবাই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছিলেন। এবং দুই সাইডে দুই ফুল ব্যাকের কনস্ট্যান্ট ওভারল্যাপিং তো ছিলই, ডেমবেলে নিচে নেমে আসার কারণে এবং এই তিন মিডফিল্ডারের এই ধরনের পজিশনিংয়ের কারণে যে ব্যাপারটা হচ্ছিল, দুই সাইডে থাকা দুই উইঙ্গার কিচা কাভারাৎসখেলিয়া এবং ব্র্যাডলি বারকোলা সরাসরি উইং থেকে বক্স বরাবর ঢুকে যাচ্ছিলেন এবং গোলের সুযোগ সৃষ্টি করছিলেন, যেটা কিনা আমরা পিএসজির 3টা গোলেই দেখতে পেয়েছি। যে ফার্স্ট গোলে তো চেলসির রাইট ব্যাক মামাদু সারের একটা ভুলের সুযোগ নিয়ে কাভারাৎসখেলিয়া সরাসরি এরকম একটা রান নিয়ে ঢুকে গিয়ে গোল করে এসেছেন। একই কথা কিন্তু বলা যায় সেকেন্ড গোলে বারকোলার পজিশনিং এবং শুট নিয়ে গোল করার মাধ্যমে, এবং থার্ড গোলেও কিন্তু সেনি মাইউলু যে গোলটা করেছেন সেটাও কিন্তু কিচা কাভারাৎসখেলিয়ার মুভমেন্টটা আমরা ওইভাবেই লক্ষ্য করেছি যে তারা এভাবে সরাসরি ঢুকে যাচ্ছিলেন। সো এই যে ডেমবেলের নিচে নেমে আসার কারণে এবং ভিতিনিয়ার একটু উপরে উঠে আসার কারণে এবং জাও নেভেসের পেছনে একটা থার্ড সেন্টার ব্যাকের মতো ভূমিকা পালন করার মাধ্যমে যে একটা অসাধারণ পজিশনাল ফ্লুইডিটি দেখালো আমাদেরকে পিএসজি, ওই পজিশনাল ফ্লুইডিটির কারণে কিন্তু চেলসির ম্যান টু ম্যান স্ট্রাকচার কমপ্লিটলি ভেস্তে যায় এবং নিশ্চিত হয় যে 8-2 গোলের বিরাট ব্যবধানে জিতে সামনের রাউন্ডে যাচ্ছে পিএসজি। এবং এই ধরনের অসাধারণ রিলেশনাল কম্বিনেশন দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে পিএসজি টানা 2 বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারে, খুব বেশি অস্বাভাবিক হবে না। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই নতুন রেজুভেনেটেড পিএসজির খেলা দেখে আপনার কেমন লাগছে, যে পিএসজিতে আস্তে আস্তে ইনজুরি থেকে সকল স্টার্টাররা ফেরত আসছেন। লেটস হ্যাভ এ ডিসকাশন।